এবার তারা পুলিশের গাড়িতেও হামলা চালিয়েছে। এ সময় তারা জয় বাংলা বলে স্লোগান দেয়। জানা গেছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার কাঁচা বাজারে 3 হুইলার চলাচলে বাধা দেয় জয় বাংলা স্লোগান দিয়ে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন দুর্বৃত্তরা। খলিলুর রহমান একটি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকারকে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে। সেটা হলো এই আগামী সংসদ অধিবেশনে আওয়ামী লীগের উপর থেকে যেন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তা না হলে বাংলাদেশ ঝামেলায় পড়বে জাতিসংঘে। বিশ্বস্ত সূত্রে খবরটা পেলাম যে আগামী সংসদ অধিবেশনে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। শেখ হাসিনা নিজেকে এখনো সাংবিধানিক উপায়ে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী মনে করছেন, কারণ তিনি কোনো স্থূপপত্রে স্বাক্ষর করেননি। তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। অর্থাৎ পাগলা তিতা কোনটা মিষ্টি কোনটা বোঝে না, সুতরাং জিলাপি দিয়ে যদি জিজ্ঞেস করেন কে মিষ্টি হয়েছে, পাগলা কিন্তু উত্তর দিবে না। ঠিক পাবেন আর আপনি এটা রিঅ্যাকশন পাবেন না। এটা কি হয় ভাই? যেই ঘন্টা বাজানোর জন্য আসল ঘটনা, কারণ সত্য প্রকাশিত হবে আর মিথ্যা এটা মানে ধামাচাপা পড়ে যাবে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে কি হবে না, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কিভাবে প্রত্যাহার করা হবে, কখন প্রত্যাহার করা হবে, এটা নিয়ে তারেক রহমানের চামচা জাহিদুর রহমান তোকে ভাবতে হবে না। তুই কে? তোকে ভাবতে হবে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা অংশ নেবে এবং আওয়ামী লীগের নামে অংশ নেবে, পারলে ঠেকাস। আবারও স্যালুট ভাই, আবারও স্যালুট বাংলাদেশ বিজেপিকে, আবারও স্যালুট। কেননা সীমান্তে বিএসএফ কে একদম ভাই উচিত শিক্ষা দিয়েছে, ধরাশায়ী করে দিয়েছে। হ্যাঁ, কিন্তু এবার বাংলাদেশ বলল না আর না। বাংলাদেশ সরকার ভারত কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে, আর এই একটা সিদ্ধান্তে ভারত রীতিমতো আতঙ্ক। শাবাশ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, শাবাশ, এবার আপনি জায়গা মতো হাত দিয়েছেন। ভারত কি তাহলে শেষ পর্যন্ত বাংলাদেশের দিকে ভয় পেল? বাংলাদেশ ইতিমধ্যে ভারতকে টেক্কা দেওয়ার জন্য পাকিস্তান, চীন, এমনকি তুরস্কপন্থী হয়ে উঠেছে। এছাড়া বাংলাদেশ তাদের প্রতিরক্ষা নিশ্চয়তা করার জন্য একের পর এক JF-17 থান্ডার যুদ্ধ বিমান, এমনকি বাইরাক্টার টিভি যে ড্রোন কারখানা তৈরি করছে বাংলাদেশে। কথায় আছে সত্যের ভক্ত নরমের জম। বিগত 15 বছর যাবৎ বাংলাদেশের সাথে বড় ভাই সুলভ আচরণ করে গিয়েছে ভারত। সীমান্তে পান থেকে চুন খুসলেই বিএসএফ এর দাদাগিরি শুরু হয়ে যেত। গণঅভ্যুত্থানের পর ভারতের রাজত্ব এখন অতীত। এবার সীমান্তে ভারতীয় আগ্রাসনের জবাব দিচ্ছে বাংলাদেশ। ল্যাঙ্গুইস্টিক মানে যারা বাংলা কথা বলে, আর দ্বিতীয়ত হচ্ছে রিলিজন যারা ইসলামিক। সো এই দুইটা পয়েন্টকে কবজা করে মূলত এই নাগরিকগুলোকে এখানে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে এবং বাংলাদেশ এটা এই মুহূর্তে খুব ভালো করে বুঝছে যে এদেরকে যদি বাংলাদেশ এখন রিসিভ করে উইদাউট এনি ডকুমেন্টেশন, তাহলে আগামী দিনগুলোতে বাংলাদেশ এই স্রোত কখনো থামাতে পারবে না। প্রিয় দর্শক, নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে পরিস্থিতি তারই প্রেক্ষাপটে যা সকল কিছু ঘটে চলেছে তারই কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে তুলে ধরবো। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন, দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তো দর্শক, যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি। সরকারের মধ্যে একটা জোর গুঞ্জন শুরু হয়েছে, জোর আলোচনা শুরু হয়েছে যে বাংলাদেশ ঝামেলায় পড়বে, খলিলুর রহমান ঝামেলায় পড়বে, এমনকি চাপের মুখে তার পদও চলে যেতে পারে, এমন পরিস্থিতির দিকে যেতে পারে যদি সেই পরিমাণ পরিবেশ সৃষ্টি হয়। এই জন্য তার আগে এইগুলো ফেস করার আগে খলিলুর রহমান একটি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকারকে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে। সেটা হলো এই আগামী সংসদ অধিবেশনে আওয়ামী লীগের উপর থেকে যেন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তা না হলে বাংলাদেশ ঝামেলায় পড়বে জাতিসংঘে। তখন এই যে বিনা ভোটের সরকার গঠন, যেদিন ভোট তার আগের দিন সিলমারা শেষ, এই যে ইলেকশন হয়েছে যে ভোটারবিহীন ভোট, তখন এটা ইস্যু হয়ে দাঁড়াবে। তখন সারা বিশ্ব থেকে চাপ তৈরি হবে এবং মধ্যবর্তী নির্বাচনের জন্য তখন সারা বিশ্ব এক হয়ে যাবে। সেই পরিস্থিতিতে বিএনপি মাইনাস হয়ে যাবে রাজনীতি থেকে এবং এগিয়ে আসবে আওয়ামী লীগ। এই বিষয়গুলো তারা আলোচনা করে তারা নিজেদের মধ্যে বলাবলি করছেন। একটা বিশ্বস্ত সূত্রে খবরটা পেলাম যে আগামী সংসদ অধিবেশনে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সরকার সেই চিন্তাই করছে। এই বিষয়টা এখন দেখার বিষয়। এই বিষয়টা অনেকটা আমাদের নেতা কর্মীরা জেনে ফেলেছেন, হাইকমান্ড থেকে অনেকভাবে ইনফরমেশন তো পান। আমার মনে হয় সেই কারণেই আমাদের নেতা কর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস তৈরি হয়েছে, যেভাবে তারা মাঠে নামছে, যেভাবে স্লোগান দিচ্ছে, যেভাবে বিভিন্ন জেলায় তারা নেমে আসছে, এমনকি ঢাকাতেও তারা বড় বড় মিছিল করছেন আমাদের নেতাকর্মীরা জীবনের উপর ঝুঁকি নিয়ে। এমনকি আওয়ামী লীগের অফিস পর্যন্ত তারা দখল দিয়েছেন। কতক্ষণ দখল দিয়ে রাখতে পেরেছেন সেই হিসাব পরে জানা যাবে কয়দিন যাওয়ার পরে, কিন্তু শত শত কর্মী তারা দলের কার্যালয়ে ঘেরাও করেছেন এবং তাদেরকে দেখে এখানে যারা ছিল সব পালিয়েছে। আপনারা বিভিন্ন জেলায় দেখছেন কীভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বেরিয়ে আসছে। নোয়াখালীতে কীভাবে হলো, চট্টগ্রামে কী অবস্থা হলো, ব্রাহ্মণবাড়িয়ায় কী অবস্থা হলো, ফরিদপুরে কী অবস্থা হলো, সিলেটে কী অবস্থা হলো, আপনারা সব দেখছেন। তো আমি আশা করি শীঘ্রই আমাদের দলের উপর থেকে এই দুঃসময় কেটে যাবে। এই দুঃসময় কেটে যাওয়ার পর যে আওয়ামী লীগ সামনে আসবে, সে আওয়ামী লীগ
সারা দেশের মানুষকে সাথে নিয়ে একটি উন্নয়নের বাংলাদেশ করবে। আওয়ামী লীগ কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে আসছে না, যে বিএনপি বা এনসিপি বা জামাত আমাদের উপরে গত 2 বছর যে অন্যায় অত্যাচার করেছে, আমরা তা তালিকা করে রাখছি বা তালিকা ধরে ধরে আমরা তাদেরকে মেরে ফেলবো, ওই জিঘাংসা নিয়ে কিন্তু আওয়ামী লীগ মাঠে আসছে না, আওয়ামী লীগ ফিরে আসবে না। আওয়ামী লীগ আসবে একটি সাজানো গোছানো দেশ ধ্বংস হয়ে গেছে, এই ধ্বংসযজ্ঞ থেকে দেশকে তুলে আনার জন্য। আমাদের দেশের মানুষ মহা বিপদের মধ্যে পড়ে গেছে, দেশবাসীকে বাঁচানোর জন্য আওয়ামী লীগ এগিয়ে আসবে। আমাদের দেশের নারীরা মহা বিপদে আছে, এমন একটা দিন নেই যেদিন রেপ হচ্ছে না বা এইসব সংবাদ আসছে না, তাদের রক্ষার জন্য আওয়ামী লীগ এগিয়ে আসবে। আওয়ামী লীগ এগিয়ে আসবে প্রতিটা মানুষের অধিকার রক্ষার, গণতন্ত্র চর্চার, মানবাধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে আওয়ামী লীগ ফিরে আসবে মানুষের ভালোবাসায়। আমি আহ্বান জানাচ্ছি জনাব তারেক রহমানের প্রতি, অনেকটি বিলম্বে আপনি ঘোষণা করুন বাংলাদেশের গণতন্ত্রের চর্চার জন্য, গণতন্ত্রের চর্চা অব্যাহতের জন্য সকল দলকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে। যে ভাষায় আপনার দলের সাধারণ সম্পাদক মির্জা ফখরুল সাহেব বলছেন যে আওয়ামী লীগ সহ সকল দলকে রাজনীতি করার সুযোগ দিয়ে গণতন্ত্রের চর্চার পরিবেশ সৃষ্টি করা দরকার। উনি বেশ কয়েকটা বক্তব্যের কথা বলেছেন, এখন আমরা সরকার প্রধানের মুখ থেকে শুনতে চাই। আর সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্য মন্ত্রীরা যারা এখনো আওয়ামী লীগের উপর বিষোদ্গার করছেন, তাদের শুভবুদ্ধি উদয় হোক, তারা গণতন্ত্রের পথে ফিরে আসুক, মারদাঙ্গা এই পরিবেশ থেকে ফিরে আসুক। এদিকে আপনারা জানেন বর্ডারে কি অবস্থা হচ্ছে, বর্ডারে কাঁটাতারের বেড়ার ওপাশ থেকে ভারতের সাইড দিয়ে তারা লম্বা রাস্তা করে নিয়েছে। তারা তাদের সেনাবাহিনী, তাদের আইন শৃঙ্খলা বাহিনী, তাদের বর্ডার গার্ড ফোর্সের গাড়ি বা বিভিন্ন সাজোয়া গাড়ি যে কোনো সময় আসতে পারে, তাদের রাস্তা ঠিক করে নিয়েছে, আমাদের রাস্তা ঠিক করা হয়নি। এই জন্য তারা যখন এসে গাড়িতে করে এসে যখনই দেখছে যে পয়েন্টে আমাদের লোক নেই, ওই পয়েন্টে গেট দিয়ে কিছু লোককে ঢুকিয়ে দিয়ে তারা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে। আর আমাদের বিজিবির 70,000 বিজিবির মধ্যে 60,000 অলরেডি তারা মোতায়েন হয়েছে। মোট 70টা স্পটে এই গন্ডগোল হচ্ছে, মানুষ ঢুকিয়ে ফেলার, তো সেই সব জায়গায় তারা পাহারা দিচ্ছে। কিন্তু তারা 6 ঘন্টা পর একটা শিফট শেষ হচ্ছে এইভাবে। তারা রাস্তায় ঘুমাচ্ছে, তারা জমিতে ঘুমাচ্ছে, তারা গর্তের মধ্যে ঘুমাচ্ছে, এই হলো অবস্থা। এভাবে হয় না। প্রস্তুতি যখন তারাও নিয়ে আসছে, প্রস্তুত আপনাদেরকেও হওয়া উচিত ছিল। ওরা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসবে আর আপনারা এই দৌড়ায় এই জমির ভিতর দিয়ে, ওর খালের ভিতর দিয়ে, ওর পুকুরের পাশ দিয়ে দৌড়ায় যে আপনারা ভারতের বর্ডার গার্ড ফোর্সকে তাড়াবেন। এই কি হয়? যুদ্ধ হয় সমানে সমানে, শক্তি প্রদর্শন করতে হয় সমানে সমানে। তারা রাস্তা করেছে, আপনারা রাস্তা নির্মাণ করুন। তারা গাড়ি নিয়ে আসছে, আপনারা গাড়ি নিয়ে যেন যেতে পারেন সেই পরিবেশ করুন। এখন গন্ডগোলটা কমিয়ে দিয়ে আগে বর্ডারের এলাকায় নিজেদের রাস্তা তৈরি করুন এবং সেই সব এলাকার আশেপাশে হাসপাতালগুলো উন্নত করুন। যে কোনো সময় যে কোনো কিছু ঘটলে যেন আপনারা চিকিৎসা নিতে পারেন, আপনারা আশ্রয় নিতে পারেন, সেই ব্যবস্থা করুন। তারপরে ভাবা যাবে যে বর্ডার নিয়ে কী করবেন। ইমিডিয়েটলি চেষ্টা করুন, তা নাহলে বর্ডার গার্ড ফোর্সের বিজিবির ওখানে তারা পেয়ে উঠবে না। আনসার বাহিনী নিয়ে গেছে, তারা তো পারবেই না। এরপর সেনাবাহিনীকে নিতে হবে, এই সরকার কিছু করার নেই, সেনাবাহিনীকে যেতেই হবে। আর এদিক দেশের মধ্যে সকল দল যখন রাস্তায় নেমে যাবে, তখন কিন্তু সরকার দেশ চালাতে পারবে না, পুলিশ এদেরকে থামাতে পারবে না। তাই আমি তারেক রহমান সাহেবকে অনুরোধ করবো, আসুন গণতন্ত্রের রাজনীতি প্রতিষ্ঠা করুন এবং সবাই মিলে আসুন চেষ্টা করুন। বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ প্রাসঙ্গিক ছিল, আছে, থাকবে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে কি হবে না, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কিভাবে প্রত্যাহার করা হবে, কখন প্রত্যাহার করা হবে, এটা নিয়ে তারেক রহমানের চামচা জায়েদুর রহমান তোকে ভাবতে হবে না। তুই কে? তোকে ভাবতে হবে। সরকার চাইছে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকুক। প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জায়েদুর রহমান, সরকার চাইলেই কি, সরকার না চাইলেই কি? তোদের ভিত কি? তোরা কি নির্বাচিত সরকার? বাংলাদেশের 50% মানুষের সমর্থন না নিয়ে ক্ষমতায় বসেছিস, লম্বা লম্বা লেকচার মারিস। আওয়ামী লীগ কি কখনো বিএনপিকে নিষিদ্ধ করেছিল? করে নাই। আবার বলছিস স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের কেউ ভোটে অংশ নিতে চাইলে অবশ্যই দলীয় ট্যাগ ব্যবহার করা যাবে না, ব্যক্তি হিসেবে অংশ নিতে হবে। জায়েদুর রহমান, হু আর ইউ? আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা অংশ নেবে এবং আওয়ামী লীগের নামে অংশ নেবে। পারলে ঠেকাস। কোনো হুমকি না, বাস্তবতা। বাংলাদেশের মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে তাদের স্বার্থে। শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের স্বার্থে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে না। বাংলাদেশের মানুষকে রক্ষা করতে, বাংলাদেশের মানুষকে নতুন ভাবে বাঁচতে শেখানোর জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসবে। তোর মতো কষা জায়েদ, তোর আব্বা হুজুর তারেক রহমান আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখতে পারবি? তোকে তুমি বলাটাও বিবেকে বাধে, আপনি বলা তো অনেক পরের কথা। তোর কোনো ক্যারেক্টার আছে? তোর কোনো চরিত্র আছে? তুই মানুষের পর্যায়ে পড়িস? মানুষের বডি শেমিং করা ঠিক না। তুই নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে বলিস তো, ভাবিস তো তুই কে, তোর যোগ্যতা কতখানি। এতদিন নীতিবাক্য বলেছিস, এতদিন নীতি কথা বলেছিস, কিন্তু ক্ষমতায় বসার পর তোর সেই নীতিবাক্য পশ্চাৎ দেশ দিয়ে বের হয়ে গেছে। বলতি না বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, রাজনৈতিক দলের রাজনৈতিক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা, রাজনৈতিক দলের নির্বাচন অংশ নেওয়ার স্বাধীনতা। এখন কোথায় তোর সেই স্বাধীনতা? এখন কোন লজ্জায় বলিস আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, অর্থাৎ আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধই থাকবে, সরকার এটাই চাইছে।
তোর সরকার চাইলেই কি রাখতে পারবে? বাংলাদেশ আওয়ামী লীগ কি জলে ভাসা পদ্ম? প্রশ্ন করছি তোকে, বাংলাদেশ আওয়ামী লীগ জলে ভাসা পদ্ম? শৈবাল, শেওলা, ছত্রাক? না, তোরা ছত্রাক, তোরা শৈবাল, তোরা শেওলা, তোরা পাকিস্তানের বীজ, তোরা রাজাকার, তোরা দেশদ্রোহী, তোরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছিস। তোরা পশ্চিমা দালাল, তোরা পশ্চিমা প্রভুদের কাছে প্রতিনিয়ত মাথা নিচু করে দাঁড়িয়ে থাকিস। বাংলাদেশের মানুষ কি বুঝে না? বাংলাদেশের মানুষ কি দেখে না? 100 দিনে তোদের সফলতা কি? কি করেছিস বাংলাদেশের মানুষের জন্য? বলতে পারবি? একটা উদাহরণ দিতে পারবি? পারবি না। কাউকে তুই তুকারি করা মোটেও ঠিক না, বাট এই যে ক্যারেক্টার, একে তুই বলাটা আই থিঙ্ক বাজে কিছু না, মন্দ কোনো কিছু না। আপনারা মেবি এটা মানেন বা বিশ্বাস করেন। সুতরাং যারা ভেবেছিল রিফর্ম আওয়ামী লীগ, তাদের আশায় ঘুরে বালি। যারা ভেবেছিল শেখ হাসিনার রাজনীতি শেষ, তাদের আশায় ঘুরে বালি। যারা ভাবছে আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগের নাম দিয়ে, তাদের আশায় ঘুরে বালি হবে। যারা ভাবছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না, তাদের আশায়ও ঘুরে বালি হবে। খুব শীঘ্রই আপনারা দেখবেন। আবারও বলছি, বাংলাদেশ আওয়ামী লীগ জলে ভাসা কোনো পদ্ম না। বাংলাদেশের জন্ম দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশে মাথা উঁচু করে বঙ্গবন্ধু কন্যা ফিরে আসবেন, এবং আজ বলে গেলাম বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রাইম মিনিস্টার আবারও হবেন, এবং বাংলাদেশটাকে স্থিতিশীল বানিয়ে, বাংলাদেশের আইন শৃঙ্খলা ঠিক করে, বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করে, বাংলাদেশের গার্মেন্টস সেক্টরকে চাঙ্গা করে, বাংলাদেশের চিকিৎসা খাত চাঙ্গা করে, বাংলাদেশের শিক্ষা খাতকে উজ্জ্বল করে তিনি সসম্মানে অবসরে যাবেন। দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে দিল্লির নিরাপদ আশ্রয় থেকে কলকাতার ঐতিহ্যবাহী সংবাদপত্র এই সময়কে একটি অত্যন্ত বিস্ফোরক ও সবিস্তার লিখিত সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেখানে গণভবন ছেড়ে আসা, ইস্তফা না দেওয়ার নেপথ্য কারণ থেকে শুরু করে বর্তমান বিএনপি সরকারের মূল্যায়ন এবং নিজের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় নিয়ে প্রতিটি বিষয়ে অত্যন্ত খোলামেলা কথা বলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ এই সাক্ষাৎকারে লুকিয়ে আছে বাংলাদেশের রাজনীতির অনেক অজানা সমীকরণ। সাক্ষাৎকারের শুরুতেই শেখ হাসিনা অত্যন্ত আবেগঘন এবং চাঞ্চল্যকর এক দাবি করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রাণ বাঁচাতে মাত্র আধা ঘন্টার মধ্যে প্রস্তুত হয়ে ঢাকার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন ছাড়তে হয়েছিল তাকে, আর সেই কারণেই পদত্যাগ করার মতো কোনো সময় বা সুযোগই তিনি পাননি। এমনকি তিনি যে বাংলাদেশ ছেড়ে অন্য দেশে চলে যাবেন, সেটাও একেবারে শেষ মুহূর্তে ঠিক হয়েছিল। শেখ হাসিনার নিজের ভাষায়, আমি টুঙ্গিপাড়ায় চলে যাব বলে প্রস্তুতি নিয়েছিলাম, প্রকৃতপক্ষে আমি জানতামই না দেশের বাইরে যাচ্ছি। দর্শক, এখানে আমাদের বুঝতে হবে যে বাংলাদেশের সংবিধান কি বলে। শেখ হাসিনা সংবিধানের নিয়ম মনে করিয়ে দিয়ে বলেছেন, আমাকে পদত্যাগ করার সময় দেওয়া হয়নি। সংবিধান অনুযায়ী স্বহস্তে লিখিত পদত্যাগপত্র সশরীরে মহামান্য রাষ্ট্রপতির সামনে উপস্থিত থেকে তার হাতে তুলে দেওয়াটাই ছিল নিয়ম, কিন্তু সেই সুযোগ আমি পাইনি। তো প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিও দেখেছেন। দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে, মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।